নানা বাহানায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি। নির্বাচনের আগে হাসিনার বিচার ও সংস্কার চায় জামায়াত। ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে উভয় সংকটে বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টার স্বীকারোক্তি। বড় বাধা মিয়ানমারের আরাকান আর্মি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার আশা দেখছে পাকিস্তান। আকাশ ও নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপনে আগ্রহ। মাথায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল, 6 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পলিটেকনিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জনদুর্ভোগ যাতে না হয় সেই বিষয়গুলো বিবেচনা করে কঠোর থেকে কঠোর কর্মসূচি বজায় রাখবে। এবং গাজীপুরে টঙ্গীতে 2 শিশুকে কুপিয়ে হত্যা, বাসা থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার। হত্যার রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। সংবাদদাতা দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। বিএনপিকে পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে যাতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে না পারে। এছাড়া গেল 17 বছর যারা গুম খুম করেছে তাদের রক্ষার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত গুম হওয়া বিএনপি নেতাদের সন্ধানে যুব সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। নিয়াজ মুর্শিদের রিপোর্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদ আয়োজন করে বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের সন্ধানে যুব সমাবেশ। এতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া নেতাকর্মীরা কোথায় আছে তা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ দেন। এই সরকারের কাছেও ইলিয়াস আলী চৌধুরী আলমদের গুমের বিষয়ে প্রতিবাদ করতে হবে, এইটা আমাদের ধারণা ছিল না। জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে গুম কমিশন যে গুম খুন করে দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে অন্যায় অপরাধ করেছে, তাদের বিচার কতটুকু হলো। আর এই অন্তর্বর্তী সরকারের তৎপরতায় কিছু হবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকারকে চাপ প্রয়োগ না করলে কোনো কাজ হয় না। এইরকম যন্ত্রণা পৃথিবীতে যেন কোনো মানুষের জীবনে আর না আসে। সুতরাং সেই যন্ত্রণার অবসান ঘটাতে হলে এই সরকারের যে বর্তমান ঢিমেতালের তৎপরতা, এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকলে হবে না। একই সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন, আর বিএনপি যাতে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারে সে কারণেই তাদের পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। অভিযোগ করেন গেল 17 বছর যারা গুম খুন করেছেন তাদের রক্ষার চেষ্টা চলছে, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে এই দাবি জানান তিনি। বলেন, জামায়াত নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। আগে রাষ্ট্রীয় সংস্কার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। আমরা বলেছি আপনি যে টাইম নিয়েছেন তার উপরে যেন আমরা ঠিক থাকবে, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনের প্রস্তুত আছি।
অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ নিয়ে স্পষ্ট ঘোষণা না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি বলে মত জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেস সহ কয়েক দল। শুক্রবার বিকেলে এক গোলটেবিল বৈঠকে এসব কথা তুলে ধরেন বক্তারা। এনা নাহিদের রিপোর্ট। এই তথ্য কি আমাদের কাছে নাই? শুক্রবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ভবনে বাংলাদেশ কংগ্রেস আয়োজন করে আগে কোন নির্বাচন, স্থানীয় নাকি জাতীয় বিষয়ক গোলটেবিল আলোচনা। আমরা কিন্তু এই সরকার এ সময় সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান তিনি। নির্বাচন আমাদেরকে সময় করে করতে হবে এবং এই নির্বাচন ব্যবস্থা যতদিন ঠিক না হচ্ছে কোনো সংস্কার করে লাভ নেই। অনুষ্ঠানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জেএসডি সহ কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নেন। রাষ্ট্র কাঠামোর সংস্কার করে দ্রুত স্থানীয় নির্বাচনের দাবি জানান তারা। নির্বাচনটি হওয়া উচিত সংবিধান সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে। নিরপেক্ষ একটি গভর্নমেন্টের অধীনে এই সুযোগটা যদি দেওয়া হয় তাহলে মানুষের সেবা করে দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন জাতীয় নির্বাচনের তারিখ স্পষ্ট না করায় সরকারের সমালোচনা করেন। কোন নির্বাচনই আমার সামনে দেখতেছি না। উনি একবার বললেন ডিসেম্বরে নির্বাচন, আবার বললেন যে ডিসেম্বর জুনের নির্বাচন, দ্বিতীয় ঘোষণা কত ঘোষণা ছিল ডিসেম্বর নির্বাচন। এত কথাবার্তা আলোচনার পর জাতীয় কমিশন, এই কমিশন, সেই কমিশন, অনেক কমিশনের পরও কিন্তু স্পষ্ট হলো না। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শরিয়া আইন অনুসারে নির্বাচনের দাবি জানানো হয়। মনে হবে যে এরা সঠিক নির্বাচন করতে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের সমস্যার সবার আগে সমাধান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার সকালে ফরেন সার্ভিস ডের অনুষ্ঠানে তিনি কথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান অঞ্চলের নতুন বাস্তবতা নিয়ে কথা বলেন উপদেষ্টা। বলেন, যুদ্ধ শেষ হলেও সেখানে শান্তি নিশ্চিত করা কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে দেশটির প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ফরেন সার্ভিস ডে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 5 আগস্টের পর কাজের ধরনে আমূল পরিবর্তন হয়েছে দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা দূতাবাসে প্রবাসীদের সমস্যা সমাধানের তাগিদ দেন। সেই কাজের ধরন আমূল পরিবর্তন হয়েছে। বিশেষ করে বর্তমানে যে অর্থনৈতিক ক্ষেত্রে যেই সমস্ত পৃথিবী জুড়ে যেই পরিবর্তন সূচিত হয়েছে, সেখানে আমাদের আসলে খুব সচেতনভাবে আমাদের কাজ নিয়ে এগোতে হবে। তো আমি আশা করব যে আমার যে সহকর্মীরা এখন চাকরিতে আছে তারা এটা হৃদয়ঙ্গম করবেন এবং তারা যথাযথভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং কর্মপদ্ধতি গ্রহণ করবেন। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন উপদেষ্টা। ট্যাক্স যেটা ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন। যুদ্ধ শেষ হলেও সেখানে শান্তি আনা কঠিন হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, আরাকান অঞ্চলের নতুন বাস্তবতায় কূটনৈতিক ডায়ালগ কঠিন হয়ে পড়েছে। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে, কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে, তখন আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। গতকালই একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ সংকল্প প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলে। এতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে আকাশ ও নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপনে দুদেশ আগ্রহী। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুদেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। গেল বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলে। শুক্রবার পাকিস্তানের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা সহ নানা বিষয়ে বিস্তারিত মত বিনিময় হয়। পাশাপাশি দুদেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের আকাঙ্ক্ষার ওপর জোর দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে দুপক্ষ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরুর বিষয়টিকে স্বাগত জানায়। সরাসরি আবার আকাশপথে যোগাযোগ চালুর উপর গুরুত্ব আরোপ করা হয়। শীঘ্রই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রত্যাশার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুদেশের মধ্যে পরবর্তী বৈঠক 2026 সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দ্রুত 6 দফা বাস্তবায়নের দাবিতে রাজধানী সহ সারা দেশে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষাক্ষেত্র বৈষম্যের অভিযোগ তুলে পরবর্তীতে রাজপথ ও রেলপথ অবরোধের মতো কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। সাবিনা মজুমদারের সহায়তায় তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। দ্রুত 6 দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় কারিগরি শিক্ষাক্ষেত্রে বৈষম্য না কাটলে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কারিগরি শিক্ষা আন্দোলনের নেতারা। আমাদের লক্ষ লক্ষ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটি মাত্র ডুয়েট উচ্চশিক্ষার সুযোগ নেই। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিতভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। একই দাবিতে রাজশাহীতেও কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ক্যাম্পাস থেকে গণমিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। বিক্ষোভ মিছিল করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। মিছিলটি নগরীর খোজারখোলা কাজিরবাজার ব্রিজ হয়ে জিতু মিয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বরিশালেও। এদিকে বগুড়াতেও কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের শেরপুর সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এই হামলার তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানিয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের আজকের এই কর্মসূচি। এছাড়াও রংপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। টঙ্গীর একটি ভাড়া বাসা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুদের গলা, বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ক্ষতচিহ্ন। ঘটনার রহস্য এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এম নজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ছোট্ট শিশু মালিহা ও আব্দুল্লাহ। মালিহার বয়স 6 বছর, আব্দুল্লাহর 4 বছর। টঙ্গীতে ভাড়া বাসায় ছিল 2 ভাই বোন। সেখানেই বিকেলে কে বা কারা কুপিয়ে হত্যা করে এই অবুঝ শিশুদের। গলা, বুক, হাত সহ শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ক্ষতচিহ্ন। ঘরের মেঝে ভেসে গেছে রক্তে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে এই 2 শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় মা সালেহা বেগম ছিলেন বাসায়। তিনি বলছেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলেন তিনি, তাই জানেন না সন্তানদের এই অবস্থা কিভাবে হলো। বাবা আব্দুল বাতেন বলছেন স্ত্রীর প্রতি তার বিশ্বাস রয়েছে। তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছে। আমার ওয়াইফে আপনার এই মাথায় কিছু সমস্যা আছে, আবার ঘুমের ওষুধ খায়। ওই মনে করেন 9টা বাজে, রাত্রে 10টা বাজে কখনো সজাগ থাকে না, সকালবেলা 10টা বাজে ডাইকে উড়াইতে হয়। ঘটনার রহস্য এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। কে করেছে, কিভাবে হয়েছে, সেটি আমরা এখনো সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি। আমরা কিছু লোকজনকে, তার মা বাবা সহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, জিজ্ঞাসাবাদ করছি। এখন আমরা রহস্য উদ্ঘাটন করতে পারিনি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাংস্কৃতিক বিকাশের জন্য দেশের শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন কবি ফরহাদ মজহার। শুক্রবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, আওয়ামী লীগ ধর্ম ও সেকুলারিজমকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশকে বিভাজিত করেছিল। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও রাজনৈতিক জাতীয়তায় এক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। হাসান আল মাহমুদের রিপোর্ট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশে করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে ইমাজিনেক্স নামে একটি সংগঠন। বক্তব্য রাখেন দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি শক্ত না হলে কোনো সংস্কৃতি প্রতিষ্ঠা কঠিন হবে বলে মন্তব্য করেন আলোচকরা। আমার মনে হয় যে প্রথম সংস্কৃতির কথা চিন্তা করলে আমাদের প্রথম এই রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেখানে আসা উচিত আমাদের। যেটা অভিজ্ঞতা দেখলাম সেটা হচ্ছে যে আসলে যে ধরনের মানসিক পরিবর্তন বা মানবিক পরিবর্তন আমাদের হওয়ার দরকার ছিল, সেটি কিন্তু আসলে ওই চর্চাটা কোথাও হচ্ছে না। কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, পহেলা বৈশাখ দেশে সাংস্কৃতিক ঐক্য তৈরির সুযোগ তৈরি হয়েছে। সেটিকে স্থায়ী করতে হলে রাজনৈতিক জাতীয়তার ঐক্য জরুরি। এই যে তৌহিদের কথা বলি, তৌহিদ হচ্ছে সমষ্টিগত চেতনা, যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে হলে আমার একটা তৌহিদের চেতনা লাগবে। আমি এক, আমরা সকলে মিলে এক, এই উপলব্ধি লাগবে। এই তৌহিদের চেতনা ওই একটা বেদুইনদের যে জগতে আমাদের রাসূল যিনি এটা প্রমাণ করেছিলেন যে সমস্ত বিভক্ত ট্রাইবের যুদ্ধ আর না নেই, মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা, এটা চলবে না। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, আওয়ামী লীগ দেশে ধর্ম ও প্রগতিশীলতার মিথ্যা বিভাজনের ঘেরাটোপে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমাদের দেশে প্রগতিশীল সমাজ ওয়েস্টার্ন যে সেকুলারিজমকে নিয়ে অষ্টপ্রহর নৃত্য করে, এই সেকুলারিজমের 80% জিনিস হচ্ছে ক্রিশ্চিয়ানিটি থেকে আসা। তাতে করে কোনো অসুবিধা হয়নি তাদের, ক্রিশ্চিয়ানিটিকে তারা সেকুলারাইজ করতে পেরেছে। আমাদেরও এখানকার যে বিভিন্ন ধর্ম, ইসলাম আছে, সনাতন ধর্ম আছে, অন্যান্য যেসব বৌদ্ধ ধর্ম আছে, এই সকল ধর্মের কিন্তু বিপুল সামাজিক অবদান আছে। এই সামাজিক অবদানগুলো, সাংস্কৃতিক অবদানগুলো আমাদেরকে বুঝতে শিখতে হবে এবং ধর্ম নাম শুনলেই কাবু হয়ে যাওয়ার কোনো দরকার নাই। মানে আমাদের যেটা প্রগতিশীল সমাজের প্রধান সমস্যা, ধর্মের দেখলে তারা একেবারে ধরাশায়ী হয়ে যায়। দেশে বারবার স্বৈরাচার ফিরে আসার পিছনে রাজনৈতিক সংস্কৃতি তৈরি না হওয়াকেই দায়ী করেন সারওয়ার তুষার। মানে আসাদের পরে, নূর হোসেনের পরে আবার আবু সাইদকে জীবন দিতে হয়েছে। আমরা আরেকটা কোনো নাম নিয়ে আবার তাকে নিয়ে আহা করতে চাই না। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, এমন প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ও ভোটাধিকারের কথা বললে সরকার আরও কিছু কথা বিকল্প হিসেবে দাঁড় করাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপি নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে এই অনুষ্ঠানের আয়োজন করে ইলিয়াস আলী গুম প্রতিরোধ কমিটি। অন্তর্বর্তী সরকারের 8 মাস সময় অতিবাহিত হলেও ইলিয়াস আলীর সহ বিএনপির অন্য নেতাদের খোঁজ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিজভী। দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সহ অন্যান্য নেতারা। কত গল্প, যে গল্প শেষটায় আমাদের সেই সময় ছিল সাবেক দিয়ে সাইদ সোরা, আমাদের আব্দুল বনি, শহীদুল হক। দেখছেন সংবাদ রাত।